বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে ক্রমেই চাপ বাড়ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপর। রাজনৈতিক অনিশ্চয়তা এবং অর্থনৈতিক সংকটের মধ্যেই এক কঠিন বাস্তবতার মুখোমুখি অন্তর্বর্তী সরকার। এর আগে আমরা যেমনটি দেখেছি, প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয় উত্তেজনা। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের মধ্য দিয়ে উত্তেজনার অবসান হলেও রাজনৈতিক অঙ্গন থেকে অনিশ্চয়তা কাটেনি। এখনো সরকার এবং রাজনৈতিক দলগুলো নিজ নিজ অবস্থানে রয়েছে। সবার দাবির কথা শুনলেও দাবি পূরণের বিষয়ে কিছুই জানাননি প্রধান উপদেষ্টা এবং নির্বাচনের বিষয়ে নিজের অবস্থানই পুনর্ব্যক্ত করেছেন তিনি। চলমান সংকট নিরসনে কতটা অগ্রসর হল অন্তর্বর্তী সরকার, নাকি নতুন করে চ্যালেঞ্জের মুখোমুখি? এসব বিষয়ে আজকের আলোচনায় আনবো দর্শক। আমি ফার্নেস জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক। সেই সঙ্গে আরও আছেন এবি আজিজ, সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট। দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। বলছিলাম যে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জনের রাজনৈতিক অঙ্গনে আমরা দেখেছি এক ধরনের জটিল পরিস্থিতি তৈরি হলো। অনেকেই এক একভাবে এই প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টিকে ব্যাখ্যা করতে চেয়েছেন। কেউ কেউ বলছেন প্রধান উপদেষ্টা মানবাভিমান করেছেন, কেউ কেউ বলেছেন প্রধান উপদেষ্টা হতাশ, আবার কেউ কেউ বলছেন এটা এক ধরনের নাটকীয়তা। আপনার বিশ্লেষণ জানতে চাই। আমার কাছে আসলে একটাও মনে হচ্ছে না। আমার কাছে টোটাল জিনিসটা মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সবসময় আমার একটা অস্থির প্রকৃতির মানুষ মনে হয়েছে এবং তার পুরো জীবনটাই এটা মার্কেটিং ওরিয়েন্টেড, এ গুড মার্কেটিং ওরিয়েন্টেড। এখন এই রাজনীতির বিষয়টাও তিনি মনে করেছেন যে এটা একটা মার্কেটিং। মার্কেটিংয়ের একটা দুটো সূত্র আছে। একটা হলো ভয় দেখানো। আপনি কাউকে ভয় দেখাবেন, যেমন আমাদের করোনার সময় ভয় দেখানো হলো। তা আমরা কী করেছি? ওই সময় হাত ধুয়েছি, টিস্যু ব্যবহার করেছি এবং ওটা নিয়ে কিন্তু একটা সারা দুনিয়াতে বিরাট মার্কেটিং। অর্থাৎ ওই সময়তে ধরেন স্যাভলন কোম্পানি যে পরিমাণ লাভ করেছে, ওরা কিন্তু গত 20 বছরে সেটা করতে পারেনি। তাহলে মানুষের মনে ভয় দেখিয়ে মার্কেটিং করা। আর একটা হলো গ্রিড, লোভ দেখানো। তো আপনাকে এই যে জুয়া খেলে বা যা কিছু খেলে, এটা করলে ওটা হবে, এটা করলে ওটা হবে, কিন্তু রাজনীতিতে আসলে এই জিনিসগুলো চলে না। তো ওনার যেহেতু টোটাল যে জীবনের যে সাকসেস, এই সাকসেসটা হলো মার্কেটিং ওরিয়েন্টেড এবং সেটা যেন তেন মার্কেট না, সারা দুনিয়া যেটা করেনি। যেমন ধরেন উনি গ্রামীণ ব্যাংক, এখন গ্রামীণ ব্যাংকে ওনার স্টেক হোল্ডার কারা ছিল? সমাজের সবচেয়ে দরিদ্র মানুষগুলো, যাদেরকে মানে কেউ কখনো তাদের কাছ থেকে 2 পয়সা লাভ করবে এই কথা কেউ কল্পনা করে না। আমরা এখন ভিক্ষুকের কাছ থেকে একটা টাকা নেব, এই কথা এখন আমরা মরে গেলেও না খেয়ে থাকলেও কল্পনা করতে পারি না। বাট উনি ওই সমাজের প্রান্তিক ওই গোষ্ঠীটাকে টার্গেট করে সে একটা বিরাট ব্যাংক তৈরি করে ফেলেছেন এবং সেই ব্যাংকটাকে সে এমনভাবে মার্কেটিং করেছেন যে সারা দুনিয়াতে ও মাই গড, বাংলাদেশের ভিক্ষুক, অসহায়, দরিদ্র মানুষদেরকে এইরকম একজন মানুষ, মহান অবতার, যিনি এই সমাজের প্রতিষ্ঠা করেছেন, এর মতো সাক্ষাৎ ফেরেশতা আর পৃথিবীতে নাই। আপনি তো জানেন যে বিদেশের যারা লোকজন আছে তারা খুব সহজে আশ্চর্য হয়ে যায়। আমাদের মতো বাংলাদেশের লোক যেমন একটা শয়তান, যেমন অনেকে বলে কুটনি বুড়ি বা অনেকের যে এই জিনিসগুলো আছে, বিদেশে কিন্তু এরকম না। বিদেশে আপনি যে কোনো মানুষকে আশ্চর্য করে দিতে পারেন, কথা বলার সাথে সাথেই ওহ তাই নাকি, আচ্ছা আচ্ছা সো নাইস, ইত্যাদি ইত্যাদি। তো সে যখন ইংরেজিতে গিয়ে বিভিন্ন মানুষকে বলছে তুমি জানো হুই আই অ্যাম, আমি এরকম বাংলাদেশের লক্ষ লক্ষ বিদেশি মানে দরিদ্র ভিক্ষুকদেরকে আমরা এরকম বিল্ডিং বানাই দিচ্ছি, এইটা করেছি, এটা করে ফেলছি। তো এই যে তার যে মার্কেটিং যে ট্রেন, এই ট্রেনটা সে শতভাগ সফল একজন মানুষ। আবার এখানে যে সে টাকা কালেকশন করেছে, সেই টাকা কালেকশন গরিব মানুষকে সে ভয় দেখিয়ে। এবং আমি তো গ্রামে থেকে আসছি, আমাদের ওখানে যেটা ছিল ওই অসহায় মেয়েদেরকে সে লোন দিতেন। তো এখন এর মধ্যে একটা গ্রুপ ছিল 20 জন, 10 জনের একটা গ্রুপ, এবং একজন যদি ফেল করতে বাকি 9 জনকে শাস্তি দেওয়া হতো এবং তাদের স্বামীদেরকে ধরে ধরে এনে বলা হতো ঠিক আছে পুকুর পাড়ি দাও, সাঁতার দাও। তো ওই ভয়ে মানুষ মানে আত্মহত্যা করতো, সব কিছু বিক্রি করতো, করেও গ্রামীণ ব্যাংকের সে লোন শোধ করতো। ফলে কী হলো, তার যে ব্যাংকিং ক্যারিয়ার যে সফলতা, এই সফলতা শতভাগ। সেখান থেকে গ্রামীণ ব্যাংকে আসা, অন্যান্য জিনিসগুলো করা, সব মিলিয়ে সে যেখানে আসছে এটাকে সে রাজনীতিতে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে। কিন্তু রাজনীতিতে এই জিনিসগুলো হয় না। রাজনীতিতে এখানে সব কিছু হলো ডাইরেক্ট,
এখানে কোনো রকম ছলচাতুরি, কোনো রকম মার্কেটিং, কোনো কিছুই না। এখানে আপনি যখন ক্ষমতায় বসবেন, এখানে কিছু ডিপ্লোমেসির ব্যাপার আছে কিন্তু ওই লেভেলে, কিন্তু বাকি সব জায়গাতে আপনাকে একেবারে টু দি পয়েন্টে কাজ করতে হয়। তো এখানে ওনার যে রিয়েলিটি, বাস্তবতা রিয়েলিটি হলো গত 9 মাসে তার পাহাড় সমান ব্যর্থতা। সেই ব্যর্থতার মধ্যে প্রথম দিক হলো যে আমরা যে যার এখান আছি 18 কোটি মানুষ, ইনক্লুডিং ডক্টর ইউনূস, উনি নিজে সহ আমরা সবাই আনহ্যাপি। আমাদের মধ্যে যে সুখের যে স্মৃতিগুলো আছে, সেই সুখের স্মৃতিগুলো এখন আর নাই। আমরা স্বপ্ন দেখতে পারি না, আমরা সুন্দর মতো ঘুমাতে পারি না, আমরা খেতে পারি না, আমরা হজম করতে পারি না। আমাদের যে সোশ্যাল সিকিউরিটি নেটওয়ার্ক আছে, সামাজিক বন্ধন আছে, সেই বন্ধনটা নষ্ট হয়ে গেছে। এরপরে আমাদের যে কাজ করার যে স্পিরিট, ইনোভেটিভ পাওয়ার, এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। এমনকি আপনি চিন্তা করেন যে গত এই 9 মাসে বিয়ে শাদী পর্যন্ত কমে গেছে। এখন ছেলে মেয়েদেরকে আপনি প্রেম করতে দেখতে পারবেন না, বিয়ে শাদী দিতে আপনি দেখতে পাবেন না। এবং এই যে যারা বাবুর্চি রান্না করতো, তারপর যে বিভিন্ন ভাড়া ঠাড়া দিত, যেটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ হেলথ, সেই পুরো রিপ্রোডাক্টিভ হেলথটা ডিস্ট্রয় হয়ে গেছে। ফলে আপনি দেখবেন যে জনসংখ্যার যে গ্রোথ গত 9 মাসে এমন কমছে, এটা এখন জাপানের পর্যায়ে চলে গেছে, আর কয়েকদিন পরে মাইনাসে চলে আসবে। তো এই টোটাল জিনিসগুলো শুধুমাত্র এই যে সামাজিক আছে, তারপর যদি আপনি অর্থনৈতিক অবস্থা ধরেন, অর্থনৈতিক অবস্থাতে মানুষের আওয়ামী লীগ যারা করে, ব্যবসা বাণিজ্য করে, এখন আওয়ামী লীগ যদি 35% লোক আওয়ামী লীগ করে, তো সেই রেশিও অনুযায়ী ব্যবসা বাণিজ্য বলেন, শিল্প কলকারখানা বলেন, সব জায়গাতে একটা ধস নেমেছে। এদিকে আওয়ামী লীগ দ্বারা গত 15 বছরে বিএনপি যারা করতো তাদের সর্বনাশ হয়েছে। তো এই দুটো, অর্থাৎ আওয়ামী লীগের লোকগুলো শেষ, বিএনপির লোকগুলো শেষ। তৃতীয় যে একটা গ্রুপ এখানে সে তৈরি করবে, সেই তৃতীয় গ্রুপটা কিন্তু এখন পর্যন্ত তৈরি হয়নি। ফলে পুরো অর্থনৈতিক অবস্থা যার যার যেখান থেকে আছেন মারাত্মক খারাপ অবস্থার মধ্যে আছে। আপনি কি যদি ব্যাঙ্কগুলোতে দেখেন যে গত 9 মাসে আমাদের যে যারা ওই প্রতিরক্ষা সঞ্চয়পত্র কিনে বা ডাকঘর সঞ্চয়পত্র কিনে বা যারা এফডিআর করেছে, এরকম কত লক্ষ কোটি টাকার এফডিআর নষ্ট হয়ে গেছে। আওয়ামী লীগের কাছে বলা হয় যে আওয়ামী লীগ গত 15 বছর শেয়ার মার্কেট থেকে তারা 1 লক্ষ কোটি টাকা লুটপাট করেছে, পাচার করেছে, বা 1,20,000 কোটি টাকা বলা হয়ে থাকে। এই যে গত 1 সপ্তাহের মধ্যে সমস্ত পত্রিকে আসছে 15,000 কোটি টাকা গত 1 মাসে চলে গেছে এই শেয়ার মার্কেট থেকে। আর গত 9 মাসে সব মিলিয়ে চলে গেছে 80,000 কোটি টাকা। তো 80,000 আর এলো এই 15, অর্থাৎ 95,000 কোটি টাকা 9 মাসে চলে গেছে। তো 9 মাসে যদি 95,000 কোটি টাকা চলে গিয়ে থাকে, তাহলে 15 বছর যদি ওনাকে চালাতে দেওয়া হয়, তো অবস্থা কি হয়? তো এইগুলোর কারণে কি হলো কি জানেন, কতগুলো কাজকর্ম আছে, এগুলো না মানুষের মনে নিজের অজান্তে বেদনা তৈরি করে। আমরা কিন্তু কেউ তাকে বলিনি যে আপনি পদত্যাগ করেন। নর্মালি রাজনীতিতে কি হয়, এই স্লোগান বড় বড়, সেটা বেগম জিয়া হোক, শেখ হাসিনা হোক, বঙ্গবন্ধু হোক, জিয়াউর রহমান হোক, এরশাদ সাহেব হোক, রাজপথের স্লোগান হয় 1 দফা 1 দাবি, এরশাদ তুই কবে যাবি, তুই তুকারি করে। আমরা কি এখন ওনাকে তুই তুকারি করে কিছু বলছি? 1 দফা 1 দাবি ওনাকে তো বলিনি। যে উপায় আসলে পদত্যাগের বিষয়টি সামনে এলো, নাহিদ ইসলাম যেমনটি গণমাধ্যমকে জানালেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে সন্দেহ প্রকাশ করছে। মানে হোয়াট এভার মেবি, এখানে নাহিদ ইসলাম, তারপরে হাসনাত, সার্জিস বা ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার যে টোটাল একটা গ্রুপ আছে, এরা সবাই হলো হরিহরাত্মা, একই হৃদয়ের মানুষ, একই শরীর, হাত পা ভিন্ন। এখানে যিনি সার্জিস তিনি ইউনূস, যিনি ইউনূস তিনি হাসনাত, যিনি হাসনাত তিনি মাহফুজ। ফলে এখানে কে কি বলছেন, কে এনসিপি করছেন, কে সরকার চালাচ্ছেন, কার কোনো মন্ত্রণালয় ডাজ নট ম্যাটার, অল তারা এই সরকার চালাচ্ছেন এবং তারাই সমস্ত দণ্ডমুণ্ডের হর্তাকর্তা। তো উনি এখানে যে কাজটা করেছেন সেটা হলো যে ওনার মধ্যে নিজের অজান্তে একটা অপরাধ বোধ তৈরি হয়েছে, ওনার নিজের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে, নিজের মধ্যে একটা বিশ্বাস তৈরি হয়েছে, আমি বোধহয় পারছি না, আমাকে বোধহয় লোকজন সন্দেহ করছে, আমি বোধহয় ঠিক পথে নেই। তা আমি এখন কি করি, আমি দেখি আমার একটা জনপ্রিয়তা টেস্ট করে দেখি, আমি একটা যাকে বলে দেখি যে আমি পদত্যাগ করব, তাহলে কি ধরনের একটা সোশ্যাল রিপারকেশন আসে। এটাকে আপনি অভিনয় বলতে পারেন, এটাকে আপনি নাটক বলতে পারেন, এটাকে তার একটা পলিসি বলতে পারেন, যা কিছু করতে পারেন। তিনি সেই জিনিসটা মার্কেটে ছেড়ে দিয়েছেন। সরকারের তরফ থেকে বলা হলো যে সরকারের দায়িত্ব পালন অসম্ভব করে তোলা হলে সব কারণ জনসমক্ষে উত্থাপন করে পরবর্তী সিদ্ধান্ত।
ঠিক আছে, উনি জনসমর্থন পরবর্তী এখনই তো ওনাকে কেউ কোঅপারেশন করছে না, তো উনি এখন কেন বলছেন না? হি শুড টেল টুডে। আজকের দিন যদি আপনি ধরেন, যেখানে সচিবালয়ের মূল গেটগুলোতে তালা লাগিয়ে দেওয়া হয়েছে, তো এরশাদের আমলে এই ঘটনা ঘটেনি। আজিজ ভাই তো অনেক পুরনো মানুষ আছেন, আমরাও সেই জিনিস, এরশাদের আমলে কখনো সচিবালয় এভাবে সমস্ত গেটগুলো কর্মকর্তা কর্মচারীরা বন্ধ করে দিয়েছে এটা আমরা দেখিনি কখনো। সচিবালয় পার হয়ে আপনি যদি দেখেন সিটি কর্পোরেশন, সেখানে গিয়ে তালা লাগানো। জাতীয় রাজস্ব বোর্ড এবং সমস্ত কর অঞ্চলগুলোতে কোনো কাজকর্ম হচ্ছে না গত মোর দেন 15 দিন থেকে শুরু করে। এখন ওনাকে আর কত বললে, ওনাকে আর কত অপমান করলে, আর কত ডিসকোঅপারেশন করলে উনি বুঝবেন যে জনগণের কাছে ওনার সব কিছু খুলে বলা উচিত। আমার কাছে মনে হয় যে ওনার জনগণের কাছে এখনই খুলে বলা উচিত। আর ওনার যদি বেশি কনফিডেন্স থাকে, ওনার একটা হানা ভোট দেওয়া উচিত যে আমাকে আপনারা এই জুন পর্যন্ত বা ডিসেম্বর পর্যন্ত চান কি চান না, ওনাকে এরকম একটা ভোট দেওয়া উচিত। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। জনাব এম এ আজিজ, প্রধান উপদেষ্টার পদত্যাগের আলোচনার পর রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক হলো। আমরা যেমনটি দেখলাম যে গতকাল 20 দলের প্রধান নেতাদের সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এর আগে বিএনপি, জামায়াত এবং এনসিপির সাথে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। যেমনটি তিনি জানালেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে অনেকটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভেতরে ও বাইরে, যাতে এগুতে না পারি, যাতে সবকিছু কলাপস হয়ে যায়, যাতে গোলামিতে ফেরত যাই। কারা এমন বাস্তবতার মুখোমুখি করছে অন্তর্বর্তী সরকারকে? ধন্যবাদ আপনাকে। এগুলো সবটাই ইস্যু তৈরি করা হচ্ছে যে যাতে তার ক্ষমতা লিঙ্গার করা যায়। আপনি দেখেন, আপনি যদি মনে করেন তার ভিতরে কিন্তু অনেক প্রশ্ন জমা লেগেছে যা বলে না। তিনি যখন প্রধান উপদেষ্টা হন, তিনি কিন্তু দণ্ডিত ছিলেন, তার অনেকগুলো দুর্নীতির মামলা ছিল তার এগেনস্টে। তিনি সরকারে বসার পরে এগুলোকে প্রত্যাহার করেছেন। সুতরাং এটা কি নৈতিকভাবে ঠিক হয়েছে, শুদ্ধ হয়েছে? এক। 2 নম্বর হলো, তিনি আসার পরেই ছাত্রদের দিয়ে, আমি সংক্ষেপে চলে আসি, ছাত্রদের দিয়ে আপনার দল গঠন করালো। দল যদিও এখনো নিবন্ধন হয় নাই। তিনি আশা করেছিলেন 1-11-এ আপনার একটা রাজনৈতিক দল তিনি করার চেষ্টা করেছেন, তিনি সাড়া দেয় নাই। তিনি বলেছেন এটা আমার কাজ না, উনি বিদেশের লোক, বিদেশে চলে গেছে। এরপরে আপনি লক্ষ্য করে দেখেন, এখন ছাত্রদের করতে গেছে, ছাত্রদেরকে উনি যে ভুল করছে, প্রত্যেকটা ছাত্র, প্রত্যেকটা মিনিস্ট্রিতে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কমিশনে ছাত্র বসিয়ে দিছে এবং এই ছাত্ররা সব জায়গায় বিতর্কিত হয়ে গেছে। আপনি দেখেন 52 সাল থেকে 24 সাল পর্যন্ত যত আন্দোলন হয়েছে, ছাত্ররা সব আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। কোনো নেতারা কিন্তু এত বিতর্কিত হয়নি। এখন দরবেশ পলিটিক্সে পাওয়া গেছে আওয়ামী লীগের, এখন ছাত্রদের ভিতরে দরবেশ পাওয়া যায়। তো এখন আপনি এই ছাত্ররা, উনি ঠিকই বুঝতেছেন যে ছাত্ররা আস্তে আস্তে ছাত্রদের দুনিয়া ছোট হয়ে আসতেছে, এটা দিয়ে আর মার্কেটিং চলবে না। এই প্রসঙ্গে যদি আমি আপনার কাছে একটা প্রশ্ন রাখি জনাব এম এ আজিজ, ছাত্রদের নেপথ্যে যদি প্রধান উপদেষ্টাই থাকে, তাহলে ছাত্র উপদেষ্টাদের যে পদত্যাগের দাবি তুলেছে বিএনপি, সেটা কি প্রধান উপদেষ্টা আমলে নেবেন? না, ছাত্ররা তো এটাকে প্রেসার গ্রুপ হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং আপনি দেখেন না, সার্জিস একা ডাক দিল যে আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক, হাসান আব্দুল্লাহ। তখন ওখানে কারা ছিল? জামাতের আমিরও যা বক্তৃতা দিছে না, সবগুলো ইসলামিক দল গেছে, প্রায় দলগুলি গেছে, যা ওখানে জাস্ট তাদেরকে ডাল হিসাবে সামনে ছাত্ররা ছিল, হ্যাঁ, কিন্তু অন্য দলগুলি গেছে। কারণ এখানে ভুলটা কি, আগে নারী সংস্কার কমিশন করে এটা নিয়ে একটা বিতর্ক তৈরি করে ইসলামিক দলগুলোকে ক্ষুব্ধ করে ফেলছে, তারা ওখানে গেছে। দেখেন তাদের দাবি করছে, তাদের ওখানে 144 ব্রেক করে তারা ঘেরাও করছে, সাথে সাথে তাদের দাবি বাস্তবায়ন হয়ে গেল নির্বাহী আদেশে। এই ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিল না, সরকারের কোনো দলকে নিষিদ্ধ করার পরিকল্পনা নাই, উনি করলেন কেন? 2 হচ্ছে, আপনি দেখেন এখন ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, উনি বলেছেন যে হাত নেড়ে ছেড়ে বলেছে, ইউটিউবে পাবেন, যে সংস্কারের সব রাজনৈতিক দল যতটুকুতে ঐক্যমত্য হয় অতটুক নিয়েই আমরা নির্বাচনে যাব, যদি না হয় তাও আমরা নির্বাচনে যাব, আমরা ওয়েবসাইটে দিয়ে দেব, কে না করছে হা করছে এটা জনগণ দেখবে। তো উনি এই সংস্কার নিয়ে এত পিছলে যায় কেন? ওনার সংস্কারের ম্যান্ডেট কোথায়? ওই বঙ্গভবনে তো আমিও দাওয়াতে ছিলাম,
সেদিন তো এই সংবিধান সমুন্নত রাখার জন্য এই আওয়ামী লীগের প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে। এই সংবিধান সংস্কার ম্যান্ডেটই তার নাই। বলে যে কোন অভ্যুত্থান আছে, তার প্রেস সেক্রেটারি বলে সব দায়িত্ব। আবার বলে যে সুপ্রিম কোর্ট তাদের বলে দিছে সরকার ঠিক আছে, ডক্টরেট আপনি। আচ্ছা বলেন তো, এ পর্যন্ত আপনি জানেন সুপ্রিম কোর্টের কোথার থেকে রায়টা হলো? কে দিল রায়? এই সুপ্রিম কোর্ট জানে? অদৃশ্য, এটা গায়েবী। আমি তো বলবো যে যতক্ষণ পর্যন্ত এই রায়টা ওয়েবসাইটে দেন না, সুপ্রিম কোর্টে স্বাক্ষর করছে কোন বিচারপতি দেখি না। আপনারা দেখছেন কোনোদিন? কেউ দেখেন নাই। এটাও ভুয়া, এটাও ভুয়া। কিন্তু বর্তমান বাস্তবতা যদি আমরা তুলে ধরি, তাহলে কে বেশি সংকটের মুখোমুখি, অন্তর্বর্তী সরকার নাকি রাজনৈতিক দলগুলো? সেই ব্যাখ্যায় আসতে চাই বিরতির পর। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল, চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব এম এ আজিজ, যে আলোচনায় আমরা ছিলাম, এই মুহূর্তে কে বেশি সংকটে, অন্তর্বর্তী সরকার নাকি রাজনৈতিক দলগুলো? উভয় সংকটে, উভয় সংকটে। অন্তর্বর্তীকালীন সরকার আমি বলবো না, বিশেষ করে বলবো ডক্টর ইউনূস সাহেব বেশি সংকটে আছেন। কারণ উনি এই সময়টা 9 মাসের ভিতরে তিনি ব্যক্তিগতভাবে যত বেনিফিট নিয়ে ফেলছেন, এটার তো হিসাব কোনো না কোনোভাবে দিতে হবে। সুতরাং ওনাকে সরকারের থাকতে হবে। এবং এই যে রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করছে, যে নানানভাবে মব জাস্টিস হয়ে এলোমেলো রাজনৈতিক দলের ভিতরে সম্পর্কের অবনতি ঘটে গেছে, উনি তো সৃষ্টি করছে এই ছাত্রদের দিয়ে। এনসিপি তো কেমোথেরাপি খেয়ে এটা আস্তে আস্তে ছোট হচ্ছে, অথচ তাদেরকে ব্যবহার করে এই অবস্থা তৈরি করছে, উনি তৈরি করছে। এখন উনি এই রাজনৈতিক দলগুলোর সাথে আবার আলোচনা করে তার পজিশন রিগেইন করার চেষ্টা করতেছে। বলতেছে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমতে না থাকে, অর্থাৎ একসাথে আগে ওই অভ্যুত্থানের মানসিকতা না আসে, তাহলে তো আমার চালানো সম্ভব না। উনি আবার ফেসবুকে লেখছে, ওনার ভেরিফাইড ফেসবুকে, যে দলগুলো যদি ঐক্যমত না হয় আর আমি সরকার চালানোর যদি অপারক হই, তাহলে একটি দল সেনাবাহিনীর সাথে মিলে পতিত সরকারের উস্কানিতে এই পজিশন তৈরি করতেছে, আমি এটা লিখে দেব। দেখছেন, ওনারা কে বিশ্বাস করবে? উনি সরকারে আছেন, উনি সরকার আছেন, এইভাবে যা হয় তারা বিশ্বাস করবে কে? তো এখন সেনা সদর থেকে আজ যেমনটি বিবৃতি দেওয়া হলো যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সেনাবাহিনীর কোনো টানাপোড়েন নেই। ওটা তো অফিসিয়ালি বলেই থাকে। টানাপোড়েনকে আপনাকে বলে টানাপোড়েন করবে না। এবং আপনি দেখেন এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এইরকম করছে, তারপরে আপনি দেখেন দেশের রনি ভাই যেটা বললো তার সাথে আমি কিছু যুক্ত করি। আপনি দেখেন ওয়ার্ল্ড ব্যাংক ফোরকাস্ট করছে আমাদের জিডিপি গ্রোথ হবে সামনের বছর 3.3%। বাংলাদেশের ইতিহাসে সাধারণত 6.5 থেকে 7 থাকে গেল। আপনি দেখেন আপনার ডলার মার্কেট রেটে ছেড়ে দেওয়া হয়েছে। ইএন ভিত্তিক লোন নিচে $7.5 বিলিয়ন, এটা হয়ে গেছে $12 বিলিয়ন। আপনার IMF এর লোন নিতে নিতে সব শর্ত মেনে নিছে, তবু তার লোন দরকার। এখন রিজার্ভটা $25 বিলিয়ন আছে, কারণ ইম্পোর্ট নাই, ব্যবসা নাই, বিনিয়োগ নাই। এই দেশটা তো আমার কাছে মনে হচ্ছে সামনের 26 সালে কিন্তু দুর্ভিক্ষ। ধন্যবাদ জানাচ্ছি জনাব এম এ আজিজ। জনাব গোলাম মাওলা রনি, এই যে নানামুখী সংকটের কথা বলছিলেন জনাব এম এ আজিজ, এই বাস্তবতা আসলে রাজনৈতিক সংকট কতটা তীব্র আকার ধারণ করেছে? যে ঐক্যের কথা বলছিল, সেই ঐক্য কি সমুন্নত আছে? আমরা নির্বাচন নিয়ে একটা ভিন্নমুখী বাস্তবতা দেখছি, যেমনটি অন্তর্বর্তী সরকারের তরফ থেকে আগের অবস্থানই পুনর্ব্যক্ত করা হলো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। আবার অন্তর্বর্তী সরকার বলছেন যে সুষ্ঠু নির্বাচন করতে না পারলে নিজেকে অপরাধী মনে হবে। বাধাগুলো আসলে কি? আমি আজিজ ভাইয়ের সাথে সাধারণত কোনো ব্যাপারে দ্বিমত করি না, কিন্তু আজকে একটু দ্বিমত করছি। আমার কাছে মনে হচ্ছে যে রাজনৈতিক দলগুলো সংকটে আছে, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কোনো সংকটে আছে আমার কাছে মনে হচ্ছে না। এর কারণ উনি আজকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিলেন, আমি দেখলাম যে ওনার চেহারা আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছে। এমনি ওনার চেহারাটা চাঁদের মতো গোল, কিন্তু এইবার দেখলাম যে সেই চাঁদে একেবারে পূর্ণিমার মতো আলো ঝলসানো। এরকম আলো আমি কখনো দেখিনি। চোখ দুটো গোল, এত মায়াবী,
মানে আমি তার কথা যখন শুনছিলাম, জাতীয় উদ্দেশ্যে নিয়ে বক্তব্য দিয়েছেন আপনি জানেন, দেখছেন বক্তব্য দিয়েছেন, আমার খালি বারবার মনে হচ্ছে আমি তাকিয়ে থাকি তার মুখের দিকে, আর একটু শুনি, তারপরে শেষে আর একটু লিখি। আমার যদি সামর্থ্য থাকতো ওনাকে নিয়ে আমি একটা কবিতা লিখতাম, মানে আজকে দেখে তার মনে হলো। তো ওনার মধ্যে যদি ন্যূনতম সংকট থাকতো তাহলে এইরকম আলোর ঝলকানি তো ওনার চেহারাতে আসতো না। 2 নম্বর হলো যে মানুষ যখন ভয় পায়, সংকটের মধ্যে থাকে, তখন যে যতই দাপট দেখাক না কেন সেখানে দেখবেন তাদের মধ্যে একটা এলোমেলো ভাব এসে যায়। শেখ হাসিনার মতো যাকে আয়রন লেডি বলা হতো, সেও দেখবেন শেষের দিকে কিছু ভিডিও চলে আসছে, সে পানি খাচ্ছে ভয়ে, কাঁদছে, তারপর শেষে করছে। কিন্তু এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ফ্রিকুয়েন্টলি কথা বলছে একটা শব্দের মধ্যে। উনি কিন্তু খুব ভালো চট্টগ্রামের ভাষায় কথা বলতে হয়। যেমন প্রথমে যখন উনি আসছিলেন উনি ভয় পেয়ে গেছিলেন, বললেন যে আমি তো এসে থেকে সব লড়র বড়র। তা লড়র বড়র মানে চট্টগ্রাম আঞ্চলিক ভাষা, কিন্তু এই ইদানিং দেখবেন সে কোনো লড়র বড়র এ কথা তিনি বলছেন না। তিনি লড়র ভড়রকে আরও আধুনিকায়ন করে বলছেন, লন্ড ভণ্ড করে গেছে, কিন্তু সে প্রতিনিধিকে বললো। তা আলাদা চাইতে তার অবস্থা সুসংহত হয়েছে। তৃতীয়ত হলো যে তার যে ম্যাগনেটিক পাওয়ার, তার যে চৌম্বক শক্তি, এটা মধ্যাকর্ষণ এবং মহাকর্ষণ যে শক্তি আছে বাংলাদেশ কেন্দ্রিক, যেটা আপনাকে আমাকে জমিনে সোজা করে রাখে। আমরা যে হাঁটাচলা করি, তো এটা একটা মাধ্যাকর্ষণ। তো সেই আকর্ষণের চেয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মানে ইন্টারনাল যে মাধ্যাকর্ষণ শক্তি এবং মহাকর্ষণ শক্তি রাজনীতিবিদদেরকে এমনভাবে ঘুরাচ্ছে, উনি ডাকলে কারো মাথা ঠিক থাকে না। সে আপনি তাকে মনে করেন যে বিএনপির লোক, পেপারে আমরা জানছি যে গত 4 দিন যাবৎ বিএনপি একটা মিটিং যাকে বলা হয় কল করছে, তার সঙ্গে একটু দেখা করবে শেখ যখন করতেছিল, এবং সেখান থেকে আমরা শোনার কথা যে বিএনপিকে কোনো সে অ্যাপয়েন্টমেন্ট দেয়নি। তো বিএনপির একটু অভিমান হওয়ার কথা। হঠাৎ করে যখন তাকে ডাকা হলো, বিএনপিকে ডাকা হলো, সবাই চলে গেল। এবং দেখেন কি ম্যাগনেটিক পাওয়ার। ভিতরে যাওয়ার পরে বিএনপির লোক এসে বাইরে এসে বললেন যে আমাদেরকে আসলে হঠাৎ করে ডাকা হয়েছে, এজেন্ডাও জানানো হয় না, আলোচনা কি হবে আমরা কিছুই জানি না, আমরা শুধুমাত্র মানে একটা আন্দাজ করে কিছু লিখে নিয়ে আসছি, এইটা ওনার কাছে দিয়েছে। এবং ভিতরে যে দৃশ্য আমি দেখলাম যে সব লোকগুলো যে ওনার হাতে দিছে, উনি সবগুলোকে বসায় রেখে সুন্দর করে পড়ছেন, পড়ার পরে বোধহয় রেখে দিয়েছেন, পড়লাম আর আপনারা চলে যান। তো এটা বিএনপির যে ওই ভিতরের যে আপনি দৃশ্যগুলো আমরা দেখলাম যে সবার মুখ কালো হয়ে গেছে। এবং বাইরে যখন আসার পরে মানে সবার ভিতরে একটা, যেমন চাঁদের দেশে গেলে মানুষ ওজন হারিয়ে ফেলে, তখন ওই ভিতরে মধ্যাকর্ষণ শক্তিটা ডক্টর ইউনূসের সাথে বসার পরে আর মহাকর্ষণ শক্তিটা বিএনপির যে 4 জন শীর্ষ নেতাকে এমনভাবে টানছে, ওখান থেকে যখন যমুনার বাইরে চলে আসে সব এলোমেলো হয়ে গেছে। খন্দকার মোশাররফ সাহেব কথা বলতেছিলেন, তার কথা থামিয়ে দিয়ে সালাউদ্দিন সাহেব কথা বলতেছিলেন, সালাউদ্দিন সাহেবের থামিয়ে দিয়ে মঈন সাহেব বলার চেষ্টা করছিলেন, মঈন সাহেবকে থামিয়ে দিয়ে আবার আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব কথা বলার চেষ্টা করছিলেন। তো এরকম ঘটনা বিএনপির জীবনে কিন্তু কখনো ঘটে নাই। তাহলে এখানে আপনি দেখেন ক্ষতিগ্রস্ত হলো কারা? বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবার সেখানে গিয়ে জামাত থেকে শুরু করে জামাত, এলডিপি, অন্যান্য ছোট ছোট যে রাজনৈতিক দল, ওখানে ঢোকার সঙ্গে সঙ্গেই সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মাধ্যাকর্ষণ এবং মহাকর্ষণ, এই যে শক্তি, এই শক্তির কবলে পড়েছে। এখন আমার সন্দেহ হয়েছে যে ভদ্রলোকটা জাদু জানে কিনা। তাহলে রাজনৈতিক যে অনিশ্চয়তা আমরা দেখছি, এর ভবিষ্যৎ আসলে কি, সে আলোচনায় ফিরতে চাই। আবারও বিরতির সময় হয়েছে। দর্শক, দেশ সম্প্রতিকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ সাম্প্রতিক। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, যে আলোচনায় আমরা ছিলাম, রাজনৈতিক অনিশ্চয়তা আমরা যে দেখছি, এর সমাধান আসলে কার হাতে? বল কার কোর্টে? বলটা আসলে আল্লাহর কোর্টে, বান্দার কোর্টে এখন আর নাই। এর কারণ হলো আমরা আমাদের উপর যে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিয়ামত দান করেছিলেন, খুব অল্প সময় আমরা ছিলাম, আমরা সবাই জীবন নিয়ে শঙ্কিত ছিলাম শেখ হাসিনার জমানায়। এবং আল্লাহর কাছে আমরা মোনাজাত করতাম যে হে আল্লাহ, উপরে থেকে ঠাডা পাঠিয়ে দাও, আবাবিল পাঠিয়ে দাও, বজ্রপাত পাঠিয়ে দাও। কিন্তু কোনো অবস্থায় শেখ হাসিনার দম্ভ কমছিল না, তার শরীর স্বাস্থ্য তো ভালো হয়ে যাচ্ছিল। আমরা গুজব ছড়াতাম যে শেখ হাসিনার ক্যান্সার হয়ে গেছে, 3rd স্টেজের ক্যান্সার হয়ে গেছে, কিসের ঘোড়া ডিম ক্যান্সার, সে আরও শক্তিশালী হয়ে গেছে। তা আমরা যখন মাটির সঙ্গে মিশে যাচ্ছিলাম, তখন এরকম একটা আন্দোলন, যারা ছাত্ররা মূলত আন্দোলনে নামছে কোটা, এটা চাকরি চায়,
এখন যারা চাকরির জন্য নামছে তাদের মধ্যে হয়তো যদি বিসিএস পরীক্ষার প্রতিযোগিতা হতো 100 জনে একজন, যে কজন নামছে চাকরি পেলে 100 জনে একজন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মন্ত্রিত্ব দিয়ে দিয়েছেন। ইউনূস সাহেবের যেখানে পালানোর কথা সেখানে তাকে প্রধানমন্ত্রিত্ব দিয়ে দিয়েছেন। আমরা যারা প্রাণ ও ভয়ে যেখানে বিদেশে চলে যাওয়ার জন্য চিন্তা করছি, বাংলাদেশে সব কিছু মরে যাওয়ার কথা চিন্তা করছি, অনেকে বিষ কিনে রেডি করে রাখছি যে আমরা বিষ খেয়ে মরে যাবো, শেখ হাসিনার যন্ত্রণায় আর বাঁচতেছি না, এরকম লাখ লাখ মানুষ। তো সেখানে একটা ফ্রিডম আল্লাহ দিয়েছেন। এই জন্য আরবিতে একটা কথা আছে, ও আম্মা বি নিয়ামত রব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ বলতেছে যে হে বান্দা, তোমার প্রতি যখন আমি কোনো নিয়ামত দেই সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। আম্মা, কিন্তু আমরা কেউ কোনো পক্ষ, না জনগণ, না ডক্টর ইউনূস, না এনসিপি, না বিএনপি, না জামাত, আমরা কেউ আল্লাহর শুকরিয়া আদায় করিনি। পরিবর্তিত প্রেক্ষাপটে আপনার মাঝেও কি কোনো দিক দিয়ে হতাশা কাজ করছে? আমি যদি আপনার একটি বক্তব্যকে উদ্ধৃতি করি, রাজনীতি এখন রাজনীতিবিদদের হাতে নেই, আইনের বই থেকে আইন উধাও হয়ে মব সন্ত্রাসের সম্রাটদের পায়ে গড়াগড়ি খাচ্ছে। নীতিনৈতিকতা, ধর্ম, কর্ম থমকে গেছে, বিবেক অন্ধ এবং চরিত্র প্রকৃতি ও পরিবেশের সঙ্গে তাল মিলিয়ে ওঠানামা করছে। না, এটাকে আপনি হতাশা বলবেন না। মূল ব্যাপারটা হলো যে আমি বিষয়গুলো বুঝতে পারছি, দেখতে পারছি। এর কারণটা হলো যে এই সমাজটিকে একজন সাংবাদিক হিসেবে 1986 সন থেকে আমি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীদের 1-to-1 টেবিলে বসে অভ্যস্ত, সিন্স 1986। তারপরে ব্যবসা বাণিজ্য করে একটা ভালো জায়গাতে গেছি, নিজের সংসদ সদস্য হয়েছি, ক্ষমতার খুব কাছাকাছি দেখেছি। ফলে রাজনীতিতে এখন যা কিছু হচ্ছে এটার আলটিমেট ফলাফলটা আমি বুঝতে পারছি। বুঝতে পারার কারণে আমার খুব রাগ হচ্ছে, কিন্তু আমি অসহায়, আমি কিছু করতে পারছি না। আমি সেই আগস্ট মাসের 1 তারিখেই বলছি, সেই 6 তারিখে 7 তারিখ থেকেই আমি যে কথাগুলো বলে আসছি সেটা কন্টিনিউয়াস। পরে এখন তো ওনারা সবাই খুব হার্ড লাইনে কথাবার্তা বলছেন, কিন্তু আমি 7-8 তারিখে আমার যে স্টাইল সেই স্টাইলে বলছি যে এই সমস্ত ডক্টর ইউনূস দিয়ে হবে না। 7 তারিখ 8 তারিখে বলছে হবে না, এটা ভুল, রং ধারণা। তারপর আমি বললাম যে বিএনপির সবচেয়ে বড় ভুল হয়েছে, জামাতের বড় ভুল হয়েছে ক্যান্টনমেন্টে যাওয়া। ডক্টর ইউনূস এদের সবাইকে মানে যাদের ভয়ে, ক্যান্টনমেন্টের ভয়ে যারা শুয়ে পড়েছে সেই ক্যান্টনমেন্ট ওয়াকর সাহেব ডাকছেন, আর দলে দলে সবাই চলে গেছে ক্যান্টনমেন্টে, এবং ওখান থেকে আবার সদল বলে বঙ্গভবনে এসে মানে টোটাল একটা সাজানো ফাঁদে সবাই পা দিয়েছে। ওখানে যে তাদের বিবেক কাজ করার কথা ছিল এবং তারা যদি এটিকে মনে করতো আমাদের বিজয়, তখন আসলে এই ধরনের একটা বৈঠক বিএনপির অফিসে হতে পারতো, জামাতের অফিসে হতে পারতো, এমনকি থার্ড একটা প্লেজও হতে পারতো। কিন্তু প্রথম থেকে যে ভুলগুলো হলো সেই ভুলের কারণে আজ এমন অবস্থাতে হয়ে গেছে। দেখেন এখন সুদের ওয়াজ চেঞ্জ হয়ে গেছে। এখন কোনো যারা ওয়াজ করে, ধর্মকর্ম কবে কী করে, যাদেরকে আমরা অলি আল্লাহ মনে করি, গাউস কুতুব মনে করি, যাদের পিছনে নামাজ পড়ি, যে মানুষগুলো 1-2 বছর আগে শেখ হাসিনাকে বলতো কওমে জননী, তা শেখ হাসিনাকে বলতো অলি আল্লাহ, শেখ হাসিনাকে বলতো আল্লাহ হজরত, এবং শেখ হাসিনাকে যারা সাপোর্ট দেবে না তারা কাফের হয়ে যাবে, এরকম অসংখ্য ওয়াজের আপনি ভিডিও ফুটেজ পাবেন। সেই মানুষগুলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগালি করতো শেখ হাসিনাকে খুশি করার জন্য। এখন তারা বলতেছে যে এই লোকটাকে দীর্ঘদিন যাবৎ, যাকে বলা হয় আল্লাহ, এদেশে যেন কোনো ইলেকশন না হয়, এই লোকটা যতদিন জীবিত আছে ততদিন তার হাতে ক্ষমতা থাকুক। আরেকজনে বলতেছে নবী রাসূল যেভাবে পাঠায় এইভাবে আল্লাহ তাকে সিলেক্ট করে বাংলাদেশের জন্য পাঠিয়েছে। বলেন তো কোনো বিবেকবান লোক এই কথা শুনলে মাথা ঠিক থাকে? কোনো অবস্থাতে ঠিক থাকে না। আবার দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সাথে যারা লোকজন আছে, আমি তো সবাইকে চিনি, সবাই শেখ হাসিনার ভয়ে আপনার আমার মতো থরথর করে কাঁপছে। এখন তাদের কথাবার্তা, এই যে একজন মানে উনি আছে যারা প্রেসের সামনে এসে কথাবার্তা বলে, তাদের ভাবসাব দেখলে মনে হয় ডোনাল্ড ট্রাম্পের সাথে তাদের ক্ষমতা অনেক বেশি। তাদের এক পকেটে সম্ভবত সেই পুতিন, আর এক পকেটে ডোনাল্ড ট্রাম্প, এবং আর এক পকেটে 2টা পরমাণু বোমার মানে সুইচ আছে, কথা বলে বোমা ছেড়ে দেবে একদম, এইরকম তাদের ভাবসাব, এত ক্ষমতা, এত দম্ভ। এবং তাদের চেহারা ছুরুত দেখে মনে হালুম, মানে রয়্যাল বেঙ্গল টাইগার, মানে যে কোনো সময় আমাকে হুমকি দিয়ে খেয়ে ফেলতে পারে। তো এইরকম একটা ভাবসাব দেখলে বলেন তো এই জিনিসটা মনে হয় এই বাস্তবতায় নির্বাচনের সমীকরণটা আসলে কেমন দেখেন, 2-4 লাইনে যদি বলেন। আমার কাছে মনে হচ্ছে নির্বাচন হচ্ছে না, ইউনূস সাহেব ক্ষমতা ছাড়তে চাচ্ছে না। তিনি যে এজেন্ডাটা হাতে নিচে, করিডোর, বন্দর, এসবগুলো করতে পারছে না, এবং রাজনীতি, দেশ একটা অনিশ্চয়তার দিকে ধাবিত হবে। এটাই শেষ কথা। দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ প্রান্তে দর্শক শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।